তা শৈলদা, আজকে কোনো ঘটনা শোনাবে না? আজ যে ঘটনাটা শোনাবো সেটা আমার এক বন্ধুর গ্রামে ঘটেছিল। ওই সেটা আমাকে অনেক বছর আগে বলেছিল। তা আজ আমি সেটাই তোমাদেরকে শোনাবো। তাহলে শৈলদা, আর দেরি করো না, এই শুরু করে দাও। হুম, শোনো তবে। নেতাইপুর গ্রামে এক বৃষ্টি ভেজা রাত। এমনিতেই এখানে এখনো কারেন্ট এসে থাবা বসাতে পারেনি। আর সেদিন অমাবস্যার রাত, তারপরে বৃষ্টি হওয়ার জন্য আকাশে কালো মেঘে ঢাকা। অন্ধকারের ভিতরে একটা লোক সন্তর্পণে এদিক ওদিক তাকিয়ে এগিয়ে চলেছে। বোঝাই যাচ্ছে তার মতলব মোটেই ভালো নয়। আজকে রাতেও একটা চুরি হলো না? কি যে হইতেছে! গত 3 দিনে একটাও চুরি হইল না। চুরি হলো আরামের কাজ। হ্যাঁ, একদিন একটা চুরি করো আর 3 দিন ধরে আরামে বসে খাও। রোদে জলে কাজ করে করে যাকে নিতাইপুরে তো প্রথম দিন এলাম, দেখি এখানে কিছু মাল করি পাই কিনা। আরে আরে ওই তো একটা কাঁসা বাড়ি দেখতেছি। হ্যাঁ, ওইটা কাছে গিয়ে দেখি। চোরটি অন্ধকারে ঘেরা কাঁচা রাস্তায় বেশ জরাজীর্ণ বাড়িটার কাছে গিয়ে বোঝার চেষ্টা করে যে কেউ জেগে আছে কিনা। না, সব ঘুমিয়ে পড়ছে। আরে বাবা, দরজাখানা খোলা দেখতেছি। চোরটি নড়বড়ে ভাঙা দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। আরে বাবা, ঘরটাতে কি পচা গন্ধ রে! ইঁদুর চিকা মরছে নাকি কে জানে। টর্চটা তো আর জ্বালানো যাবে না। তাহলে এই ঘরে মালিকদের ঘুমটা আবার ভেঙে টেঙে গিয়ে একাকার কাণ্ড হবে। এক পাট ভাঙা জালনা দিয়ে আসা সামান্য আলোতে চোরটি দেখে যে ঘরের এক কোণে একটা ট্রাঙ্ক পড়ে আছে। এই ট্রাঙ্কে বেশ মালকড়ি হবে মনে হচ্ছে। নিয়ে চটপট পগার পার হয়ে যায় বাবা, আবার কোত্থেকে খেয়ে দেখে ফেলে। চোরটি খেয়াল করল না যে ঘরের অন্য কোণ থেকে একটা কালো ছায়া বেরিয়ে আসছে, একটা পচা গলা মৃতদেহ। চোরটি ট্রাঙ্ক নিয়ে সবে বেরোতে যাবে, তখনই খট করে একটা শব্দ হয়। এই রে, মনে হয় বাড়ির মালিক জেগে গেছে। চোরটি বুঝতে পারে ওর ঠিক পিছনে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। সবাই পেছনে তাকিয়ে দেখে অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। বাবু, বাবু আমাকে ক্ষমা করে দিন, এমন আর কোনোদিন করবো না। আমাকে ক্ষমা করে দিন বাবু। চোরটি অনেকগুলো কথা একসঙ্গে বললেও প্রতি উত্তরে কিছুই আসে না। চোরটির এবার একটু সন্দেহ হতে নিজের কোমরে গোজা টর্চটিকে জ্বালিয়ে সামনে ফেলতেই চিৎকার করে ওঠে, কারণ সামনেই দাঁড়িয়ে আছে একটি নরকঙ্কাল। সে এক মুহূর্তে ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না। পিছনে ঘুরে উদ্ভ্রান্তের মতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করে। বেশ কিছু সময় ধরে দৌড়ে হাঁপাতে হাঁপাতে একটা জায়গাতে দাঁড়িয়ে পড়ে। নিতাই, এই নিতাই, একটা ডাক ভেসে আসে দূর থেকে। একই একই আমার নাম ধরে আবার কে ডাকছে? নিতাই, এই নিতাই।
আবারও একই ডাক। এ ডাকটা আসছে কোথা থেকে? আর ডাকটা তো খুব চেনা চেনা লাগছে। আমার আমার দাদার গলা যে। 3 বার ক্রমাগত ডাকার পরে চোরটি পিছনে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে কে তাকে এই অচেনা জায়গাতে চেনা গলাতে ডাকছে। পুকুরের পাশের একটি তাল গাছ থেকেই শব্দটা আসছে, এটা আন্দাজ করতে পারে সে। তাল গাছটা সেই সময় একেবারে নড়ে ওঠে। সে বুঝতে পারে যে কেউ যেন গাছটার উপরে আছে। হঠাৎ করেই একটা ভয়ঙ্কর চেহারা গাছটা থেকে নিচে নেমে আসে। কি ভয়ঙ্কর তার রূপ, চোখে না দেখলে বিশ্বাস করা খুব মুশকিল। ভয়ঙ্কর চেহারাটি চোরটির দাদার গলাতে বলে ওঠে, কে রে নিতাই, ট্রাঙ্কটা ফেলে চলে এলি যে, নিবি না? ওটা তোর জন্য নিয়ে এসেছি যে। চোরটি মুখে কোনো কথা বলে না, তার মুখ থেকে কোনো কথা তখন বেরোচ্ছে না। কোনো মায়ার জালে যেন আটকে গেছে সে। ভয়ঙ্কর চেহারাটি দেখতে দেখতে দাদার রূপে 1 পা 2 পা করে এগিয়ে চলেছে তার দিকেই। চোরটি ভয়ঙ্কর চেহারার কাছে যেতেই ঘাড় মোটকে দেয় সে। একটা বিশ্রী চিৎকার করে চোরটি মাটিতে লুটিয়ে পড়ে। নিতাইপুর গ্রামের কিছু মানুষ সন্ধ্যের সময় পটাইয়ের চায়ের দোকানে উপস্থিত হয়েছে। কাঁচা রাস্তার এদিক ওদিক বৃষ্টির জল জমে রয়েছে। সামনে ধানের জমি থেকে ভেসে আসছে ব্যাঙেদের কোরাস। চায়ের দোকানের এক কোণে জ্বলছে একটা লণ্ঠন। গরম চায়ে চুমুক দিয়ে সনাতন বলে ওঠে, আহ, আমাদের নিতাইপুর গ্রামে এমন একটা ঘটনা ঘটে গেল, কি আর বলি। এই শুনে নিমাই বলে, হ্যাঁ, ঠিকই বলেছিস। তালপুকুরের কাছে কালকে পাওয়া মৃতদেহটা, ওটার কথা বলছিস তো? আরে হ্যাঁ 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 হ্যাঁ, একদম ওইটার কথাই বলছি। আমাদের এই গ্রামে এমন ঘটনা কোনোদিন আগে তো হয় নাই। আরে বাবা, শুধু কি তাই নাকি? যে মারা গেছিল সে তো আমাদের গ্রামের লোক অব্দি নয় রে। পুলিশ দেখে কইতাছিল যে ও নাকি আগে চোর ছিল, ওর নাম নিতাই। পুলিশ অনেকদিন ধরে ওকে খুঁজছিল, আশেপাশের অনেক গ্রামেই চুরি করছে অনেক। আর মরছে অনেক ভয়ানক ভাবে, যেন কেউ ঘাড়খানা ওই পুরোপুরি মুচড়াইয়া দিছে। বাপরে বাপ! পুলিশ এইটাও কইতেছিল যে কোনো মানুষের করা এমন কাজ হতেই পারে না, এমনকি কোনো পশুও করতে পারে না। দুজনের কথা শুনে চায়ের দোকানি পটাই বলে ওঠে, আজকে তো তাই সকালে গ্রামে প্রচার হইল রাতে একা না বাইর হইতে, আর বিশেষ কইরা একা একা। গ্রামের মানুষেরা তো বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছে, আর যত সময় না পশুটা ধরা পড়তেছে। সনাতন, রাত হচ্ছে তো, আর বেশি সময় বাইরে থাকাটা ঠিক হইব না রে। বাড়ি চল, বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। এই পটাই, আর তুইও বেশি সময় দোকানটা খোলা রাখিস না, হ্যাঁ, বরং সকাল সকাল খুলে দিবি, তাও ভালো। এখন বাড়ি যা। একদম ঠিক কইছো। এই তো তোমরা গেলেই দোকানে ঝাঁপ ফেলুম। চা শেষ করে সনাতন না নিমাই যে যার বাড়ি ফেরার পথ ধরল। আর পটাইও উনুনে জল ঢেলে সব জিনিস গোছগাছ করে দোকান বন্ধ করে তাড়াহুড়ো করতে শুরু করল। নিতাইপুর গ্রাম পুরো অন্ধকারে চাদরে ঢেকে যায়। কয়েকটা কাঁচা ঘরের পুরনো ঘুনে ধরা কাঠের জানলা দিয়ে লণ্ঠনের আলো দেখে তাও যেন বোঝা যায় যে এখানে প্রাণের অস্তিত্ব এখনো অবশিষ্ট আছে।
রাত তখন অনেকটাই গভীর হয়েছিল। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর হালকা হাওয়া বইছে। এমন সময় সনাতনের বাড়ির দরজাতে ধাক্কা পড়ে। সনাতন, ও সনাতন, ঘুমিয়ে পড়েছ? এমন ভাবে দুবার ডাক দিলেও সনাতনের ঘুম ভাঙে না কিছুতেই। কিন্তু 3 বারের বার এই ডাকটা ভীষণ মায়াবী হয়ে ওঠে। সনাতন, বন্ধু আমার, ওঠো ওঠো, বন্ধু ডাক দিলে কি তাকে ফিরিয়ে দিতে আছে? ও সনাতন। এইবারের আওয়াজে সনাতনের ঘুমটা ভেঙে যায়। ওই ডাকে যেন মৃত মানুষের চিরনিদ্রার ঘুম ভেঙে যেতে পারে, এতটাই দৃঢ়তা তার। আরে আরে বাবা, এই তো নিমাইয়ের আওয়াজ মনে হচ্ছে না? এত রাতে আমাকে ডাকছে কেন? সনাতন চৌকি ছেড়ে উঠে গিয়ে দরজা খোলে, আর নিমেষে বাইরে যে দাঁড়িয়ে আছে তার চেহারা বদলে হয়ে যায় নিমাইয়ের মতো। এ কি নিমাই, এই এত রাতে তুমি এখানে? এই কোনো বিপদ হলো নাকি রে? না 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 না, কোনো বিপদ হয়নি। তোরে ডাকতে আইলাম এই কারণে যে তাল পুকুরের কাছে যে তাল গাছটা আছে না, সেখান থেকে তাল পাড়তে যাবি নাকি? আর একটু আগে যা জ্বর হলো না, বাবারে, নিশ্চয়ই অনেক ভালো ভালো তাল পড়েছে। কি? আরে কি কইতাছো? জানোস না গ্রামে কোন সেই পশু ঘুরছে? রাতে বাইরে যাওয়াটা ঠিক হইব না রে। দিনেক আগে তুই বলতেছিলি না যে তাল পুকুরের কাছে এই তাল পাড়তে যাবি, তাই তো তোর কথা ভেবেই তোকে ডাকতে এলাম রে। এখন তুই যখন বলছিস যাবি না, আর কি বা করুম? নিমাই কথাগুলি এমনভাবেই বলে যে সনাতন ওকে ফিরিয়ে দিতে পারে না। সব ভয় যেন নিমেষে উধাও হয়ে যায়। বন্ধুর এমন ভালোবাসার জন্য সনাতন তালপুকুরে যেতে রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চ চ চ, আমি তৈরি। আচ্ছা ও দাঁড়া, লণ্ঠনটা নিয়ে আসি, দাঁড়া দাঁড়া। না 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 না, লণ্ঠন আনতে হবে না, আলো আমার পছন্দ নয় রে ভাই। হ্যাঁ, আলো পছন্দ নয়? আরে অন্ধকার রাস্তা দিয়ে অতটা যেতে অসুবিধা হইবে যে। আরে ধুর, আমি তো আগে আগেই যাচ্ছি, কিছু হইব না, তোর কিচ্ছু হইব না। সনাতন এই কথাতেও কোনো প্রতিবাদ করতে পারে না। এখন যেন নিমাই যেটাই বলছে সেটাই ঠিক। সনাতন আর নিমাই চলতে শুরু করে তালপুকুরের দিকে। নিমাই ওরফে ছদ্মবেশে থাকা ভয়ঙ্কর কেউ কিছুটা আগে, আর সনাতন চলছে তার পিছু পিছু। নিতাইপুর গ্রামের একজন অধিবাসী জগাই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সেই কাজ ছেড়ে হাতে লণ্ঠনটা নিয়ে ফিরছে। এমন সময় সে দেখে একটা কালো ছায়া, যাকে পরিষ্কার দেখা যাচ্ছে না, সে আগে আগে যাচ্ছে, আর সনাতন যাচ্ছে তার পিছনে পিছনে। জগাই কিছুটা দূর থেকেই সনাতনকে ডাকে। ও সনাতন, সনাতন, এই এত রাতে ওই তাল পুকুরের দিকে কেন যাইতেছো? জানো না এই রাতে বাইরানো বিপদ আছে? আর সামনে ওটা কে? আরে ও সনাতন! জগাই বলে চললেও সনাতন যেন কিছুই শোনে না, কেবল সামনে তাকিয়ে এগিয়ে যাচ্ছে। জগাই একটা জিনিস খেয়াল করে আঁতকে ওঠে, সনাতনের আগে আগে যে যাচ্ছে তার পা দুটো পিছনের দিকে মোড়ানো। সনাতন আর নিমাই রূপে যে ভয়ঙ্কর কেউ এগিয়ে গেলে
জগাই সবাইকে খবর দিতে দৌড়ে যায়। নিমাই আর সনাতন কিছু সময়ের মধ্যেই তালপুকুরের কাছে এসে উপস্থিত হয়। এই তো দেখ দেখ, এ সনাতন, বেশ অনেকগুলি তাল পড়ে আছে। আয় আয় আয়, আমার পিছন পিছন আয়, আমার পিছন পিছন আয়। সনাতন তখন কেবল তাই করছে যা নিমাই বলছে। সনাতন নিমাইয়ের পিছনে পিছনে পুকুরের কচুরিপানার মধ্যে যেতে থাকে। বুক অবধি চলে সে চলে গেছে। তখনই জগাই, আসল নিমাই, আরো কয়েকজন লণ্ঠন হাতে নিয়ে পুকুরের কাছে এসে উপস্থিত হয়। সনাতন, ওরে সনাতন, ওই যাস না রে বাপ, যাস না, মারা পড়বি, যাস না। ভাই আমার, ও ভাই এগোস না রে ভাই, সনাতন মরবি রে ভাই, এগোস না। ঠিক এত সময় পরেই সনাতনের হুঁশ ফেরে। ও দেখলো যে ও পুকুরের মাঝখানে, আর ওর সামনে জলের মধ্যে নিমাই নয়, রয়েছে নিতাইপুর গ্রামের হিমেনদা, যার চেহারা ভয়ঙ্কর রূপ নিয়ে নিমেষের অন্ধকারে মিলিয়ে যায়। সবাই ধরাধরি করে সনাতনকে পাড়ে টেনে তোলে আর তারপরই বাড়িতে নিয়ে আসে। সনাতন কিছুটা ধাতস্থ হয়ে সব কথা সবাইকে খুলে বলে। সব শুনে গ্রামের একজন বয়স্ক লোক বলেন, সনাতন, তুমি বড় বাচ্চা বেঁচে গেছো বাবা। তোমাকে নিশিতে ধরে নিয়ে গিয়েছিল নিশি। ও বাবা, নিশি নিশি, বাবা, হ্যাঁ, নিশি, হ্যাঁ, নিশি, নিশি, বাবা রে, নিশি। নিশি 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 এমন আত্মা যে ভীষণ চেনা কারোর রূপ আর তার গলা করে মনের কথা বুঝতে পারে। কিন্তু তুমি এটাও বললে যে শেষে ওই আত্মা ওরফে নিশির মধ্যে তুমি হেমেনকে দেখেছো। কিন্তু হেমেন কেন? এর একমাত্র উত্তর পাওয়া যাবে ওর বাড়িতে গেলে। চলো সবাই যাই এক্ষুনি, চলো চলো। কিন্তু এখন ওখানে যাওয়াটা কি ঠিক হবে? এই রহস্যের উত্তর একমাত্র ওখানেই পাওয়া যাবে বাবা। নিমাই, সনাতন, জগাই আর বয়স্ক লোকটি হেমেনের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ও বাবা রে বাবা, কি পচা গন্ধ আসছে রে বাবা। কিছু মরছে মনে হয়েছে বাবা রে, কিছু মরছে। ঘরের দরজা খোলাই ছিল। ভিতরে গিয়ে লণ্ঠন ঘরের বাঁ দিকে ফেলতেই সকলে আঁতকে ওঠে। দেখে মেঝেতে একটা ছেঁড়া মাদুরে পড়ে আছে হেমেনের পচা গলা মৃতদেহ। দেখে হেমেন যে মরে পড়ে আছে, আমরা তো জানতেও পারিনি। এমন করুণ অবস্থা হলো কি করে ওর? ঠিক এমনই সময় একটা কালো ছায়া ঘরের ভিতরে আসে আর লণ্ঠনের আলো সঙ্গে সঙ্গে নিভে যায়। হালকা আলোতে সকলে দেখতে পায় এই যে হেমেন। সবাই ভয়ে পিছনে সরলেও বয়স্ক লোকটি কিন্তু সরে না। সে হেমেনকে দেখে মোটেই ভয় পায় না। হেমেন, তুমি সনাতনকে কেন মারতে চাইছিলে বলো তো? আর তোমার এমন হলো কি করে? ও আমার সেই উপার্জনটুকু কেড়ে নিয়ে আমাকে মৃত্যুর মুখে ফেলেই চলে গেছিল। তোকে মারতে চাইবো না তো কাকে মারতে চাইবো আমি? জিজ্ঞাসা করো, আমি ঠিক করিনি। সবাই জিজ্ঞাসু চোখে সনাতনের দিকে তাকায়। আজকে শহর থেকে ফিরতে অনেক রাত হয়ে গেল। গ্রামের পেছন দিয়ে চলে যাই, বরং তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। একি একি হেমেন্দার বাড়ি থেকে গোঙানির শব্দ বেশি আসছে কেন? দেখি তো, দেখি দেখি দেখি। একি কি হেমেন্দা, তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে গো।
তুমি এসে ভালোই করেছো বাবা। আমার সময় ফুরিয়ে আসছে, আমার শেষ দুটি ইচ্ছে একটু পূরণ করে দাও। হ্যাঁ, বলেন না, বলেন বলেন বলেন। আমার তো সাত কোলে কেউ নেই। আমার সারা জীবনের উপার্জন ওই ট্রাঙ্কে আছে। তুমি ওই টাকাটা আমাদের গ্রামের হাসপাতালে দিয়ে দিও, মানুষের কিছু উপকার হবে। আর আমি তো মরে গেলে দেহটার একটা সৎকার করো। ব্রাহ্মণ মানুষ তো, দেহ একদিনে সৎকার না হলে আত্মা যে মুক্তি পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে তাই হবে। আমার একটা ইচ্ছাও পূরণ করে নিয়ে সনাতন। আমার টাকাও নিয়ে নিয়েছে, আর এমনকি আমার দেহটাও সৎকার হয়নি। আমার আত্মা মৃত্যুর পর এই ঘরেই আটকে ছিল নিশি রূপে। নিশি নিজের কোনো দেহ থাকে না, ওর কোনো দেহ দরকার পড়ে। আর তার আগের রাতে যখন চোরটি চুরি করে সেই লোভে ঘরে ঢুকেছিল, তখনই ওকে মেরে ওর শরীরে আমার আত্মা ঢোকে। আর আজ রাতে নিমাইয়ের রূপ ধরে সনাতনের কাছে আমি যাই। ছি 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 সনাতন, তুমি এতটা নীচ হতে পারলে? একটি মানুষের শেষ দুটি ইচ্ছে অবধি পূরণ করলে না। শেষ ইচ্ছে পূরণ না হলে মৃত্যুর পরে নিশি হয়ে যায়। আর হেমেনের ক্ষেত্রেও তাই হলো। তবে হেমেন বাবা, তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। এই এই সনাতনের শাস্তি আমি ব্যবস্থা করব, পুলিশে দেব ওকে। আর তোমার দুটি শেষ ইচ্ছে পূরণ হবেই বাবা। হ্যাঁ, আর তুমি এক কাজ করো, আজ রাতেই তোমার দেহে সৎকার আমরা করে দিচ্ছি। আর সনাতনকেও তোমার টাকা ফিরিয়ে দিতে হবে। আর তোমার এই বাড়ি জমি বেচেও যে টাকা আসবে, সেটাও গ্রামের হাসপাতালে তোমার নামে দান হবে। এই সব কথা শোনার পরে হেমেনের আত্মা সাদা ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে যায়। কি প্রিয় বন্ধুরা, বিশ্বাস হলো তো ভূত প্রেত বলতে কিছু আছে? আর যদি তুমি বিশ্বাস করে থাকো, তাহলে প্রতি সপ্তাহে আমার গল্প সহ আরো কিছু হাড় হিম করা গল্প দেখতে হলে ভৌতিক অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এখানে ক্লিক করে এখনই দেখে আসো আমাদের আরো বের গল্পগুলো।